ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধা জগৎজননী পরমায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 6 চৈত্র 1351 সাল মঙ্গলবার শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। কাছে অনেকেই উপস্থিত আছেন। ময়মনসিংহ জেলা থেকে আগত একটি যুবক জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমি কি করব? শ্রী ঠাকুর, তোর কি ভালো লাগে? যুবক, কি ভালো লাগে তা বুঝতে পারি না। মেট্রিক পাস করার পর বাড়িতে বসে আছি। বাবা পড়াশোনা করতে বলেছিলেন, তা ভালো লাগে না, তাই পড়িনি। আমরা বৈশ্য, জমি জমা, ব্যবসা ইত্যাদি আছে। বাবা বলেন, না পড়িস তো ওই সব দেখ, ও কাজও মনে ধরে না। ওই পরিবেশের মধ্যে থাকলে মানুষ যেন দিন দিন পয়সা ছাড়া আর কিছু চেনে না। শ্রী ঠাকুর, পয়সা যদি তুমি সৎ এবং স্বাধীনভাবে উপার্জন করো এবং ধর্মার্থে অর্থাৎ ইষ্ট কৃষ্টি ও পরিবেশের সেবায় সাধ্যমতো ব্যয় করতে কুণ্ঠিত না হও, তাহলে তাতে কিন্তু ভালো বই মন্দ হয় না। বৈশ্যের ছেলে, পয়সা তো কামাই করাই লাগে। তোমরাই তো রসদদার, তোমরাই তো যোগানদার। তোমরা যদি উচ্ছল না হয়ে ওঠো তাহলে চলবে কেন? আর তা সহজাত রকমের হওয়াই ভালো। লেখাপড়া শিখে বাপ বড় বাপের কাজকেও কখনো ঘৃণা করতে নেই। তার মধ্যে যদি কৃষ্টিবিরোধী ধাঁচ ঢুকে থাকে তা বরং সংস্কার করা ভালো। বর্ণগত সৎ ও স্বাধীন বৃত্তিকে যারা শ্রদ্ধা করতে পারে না তাদের কিন্তু গোলামি করা ছাড়া আর পথ থাকে না। বৈশ্যের বৃত্তি সম্বন্ধে সেদিন কেষ্টদা মনুসংহিতা থেকে পড়ে শোনাচ্ছিলেন। কেমন সুন্দর, ওকে পড়ে শোনালে হয়। শ্রী ঠাকুর ইঙ্গিত বুঝে হরেন্দাকে কেষ্টদার কাছে শুনে এসে মনুসংহিতা থেকে পড়ে শোনালেন। বৈশ্য উপনয়ন সংস্কার সংস্কৃত হইয়া দ্বার পরিগ্রহ করিয়া কৃষি বাণিজ্যাদি কার্য ও পশুপালন কার্যে সদ্য নিযুক্ত থাকবে। সৃষ্টিকর্তা প্রজাপতি পশুদিগের সৃষ্টি করিয়া উহাদিগের প্রতিপালনে ভার বৈশ্যের প্রতি অর্পণ করেন এবং প্রজাদিগের সৃষ্টি করিয়া ব্রাহ্মণ এবং রাজাকে উহাদের ভার অর্পণ করেন। বৈশ্যরা কখনো এমন অভিলাষ করবে না যে পশুপালন অতি নিচু কর্ম, আমরা পশুপালনই করব না। বৈশ্য পশুপালন করিতে সমর্থ হইলেই অপর কেহ পশুপালনের অধিকারী হইবে না। বৈশ্য মণি, মুক্তা, প্রবাল, সুবর্ণাদি বস্ত্র, মুকমাদি, গন্ধদ্রব্য, লবণাদি, রস, এই সকল দ্রব্যের মূল্য ভালো মন্দ বিষয়ের অভিজ্ঞতা লাভ করিবে। বৈশ্য কোন সময়ের কোন বীজ কিরূপে বপন করিলে উত্তম শস্য হয় তা তদ বিষয়ে অভিজ্ঞতা লাভ করিবে। ভূমির দোষ গুণ সম্বন্ধে অবহিত হইবে এবং প্রস্থ ত্রণাদি পরিমাণ ও তুলামান জ্ঞাত হইবে। দ্রব্য সকলে উৎকৃষ্টতা এবং অপকৃষ্টতা, কোন দেশ কোন দ্রব্য অল্প মূল্য ও বহুমূল্য, এইরূপ দেশের গুণাগুণ, পণ্যদ্রব্যের লাভালাভ ও পশুদিগের বর্ধনা উপায়ন সকল বৈশ্য অবগত থাকিবে। ভৃত্যদিগের পারিশ্রমিক, ভিন্ন দেশীয় লোকের ভিন্ন ভিন্ন ভাষা, দ্রব্য সকলেই স্থাপন বিধি ও দ্রব্য সকলে পরস্পর মিশ্রণ বিষয়ক জ্ঞান এবং ক্রয় বিক্রয় সম্বন্ধে সমুদয় নিয়ম বৈশ্য পরিজ্ঞাত হইবে। বৈশ্য ধর্মানুসারে ধনবৃদ্ধির নিমিত্ত বিশেষ যত্নবান থাকিবে এবং যত্ন সহকারে সকল প্রাণীকে অন্নদান করিবে। পড়া শেষ হয়ে গেল। শ্রী ঠাকুর যুবকটির দিকে চেয়ে হেসে বললেন, তাহলে বোঝো ঠেলা। বৈশ্যের কাজ ঠিক মতন করতে গেলে কতখানি সর্বতোমুখী শিক্ষা লাগে। সেই শিক্ষা চাই, অনুশীলন চাই, যা যোগ্যতাকে ডেকে আনে। মানুষের কর্মশক্তি, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিকে বিশাল এবং গভীর করে তোলো। এইভাবে প্রস্তুত হয়ে টাকা সর্বস্ব না হয়ে যদি সেবা সর্বস্ব হতে পারো তাহলে টাকা টাকা করা লাগবে না। টাকা আপনিই এসে তোমার পায়ে গড়াবে। নারায়ণের সেবা যে করে লক্ষ্মী তার পাছে পাছে ঘোরেন। যুবক, আজকাল ব্যবসায়ের মধ্যে অনেকখানি মিথ্যার আশ্রয় নিতে হয়। শ্রী ঠাকুর, যোগ্যতা না থাকলে ছ্যাঁচড়ামি করা ছাড়া আর উপায় কি? মাথা বাড়াতেই হয়। কেমন করে তঞ্চকতা না করে লাভজনকভাবে ব্যবসা করা যায়? পরিবেশ খারাপ থাকলে একলার পক্ষে কঠিন হয়, তাই যজন যাজন করা লাগে যাতে পরিবেশ ঠিক হয়। যজন যাজন ইষ্টভীতি বাদ দিয়ে যা করতে যাবে তাই তোলাশূন্যি হয়ে যাবে। মানুষই মূল্য, মানুষ নিয়েই সব কারবার। তাই মানুষের উন্নতিকে অবহেলা করে যদি ব্যবসার উন্নতি করতে যাও, সে উন্নতিও টেকসই হবে না, তোমার ভোগেও লাগবে না। নগেন বসু, ভোগে লাগবে না কেন? শ্রী ঠাকুর, পরিবেশ যদি বিপর্যস্ত হয়ে পড়ে কিংবা যে কোনো কারণে প্রতিকূল হয়ে দাঁড়ায়
তাহলে ধন সম্পদ ভোগ করতে তো দূরের কথা, প্রাণী তো ভয়ে টিকটিক করে। আশপাশের লোক যদি অভাব, অসুখ এবং অশান্তিতে কষ্ট পায়, তার চোট ভালো থাকে যারা, তাদের গায়েও লাগবে। রাজেন মজুমদার, পরিবেশে কেউ যদি নিজের চলনার দোষের অভাব, অসুখ, অশান্তি ডেকে আনে, তার উপর অন্যের কি হাত আছে? সেজে ঠাকুর, হাত আছে যাজনের, হাত আছে সেবার, হাত আছে অসৎ নিরোধের। সেই হাত বাড়িয়ে যদি সে প্রতিকার পরায়ণ না হয়, তাহলে অপকর্ম করে যে তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর তাকেও দুর্ভোগ ভুগতে হয়। একজন ব্যক্তিগতভাবে যতই সচ্চাচরণে চলুক না কেন, পরিবেশকে যদি সম্ভব মতো সামাল দিতে না পারে, তাহলে কিন্তু সেই অক্ষমতার দরুন তাকে কিছুটা ব্যাহত হতেই হয়। ব্যষ্টি নিয়ে সমষ্টি, জন নিয়ে জাতি, প্রতিটি ব্যষ্টি যেন সমাজদেহের এক একটি অঙ্গ। এর যে কোনো অঙ্গে ক্ষতের সৃষ্টি হলে অন্য প্রত্যেকটি অঙ্গ তার প্রতিক্রিয়া দেখা দেবেই। তাই পারতপক্ষে কাউকে খারাপ হতে দিতে নেই। নিজের ভালো হতে হয়, অন্যকেও ভালো করতে হয়। কে কতখানি ভালো তার একটা প্রধান পরখ হচ্ছে সে পরিবেশকে কতখানি ভালোর দিকে নিয়ন্ত্রণ করতে পারে। কতগুলি নীতি কথা চালালেই হবে না, নীতি যাতে মূর্ত তাকে চালাতে হবে। তাই আর তাই যাজন। হরি গোস্বামী, যাজনে সবাই যে সাড়া দেয় তা তো দেয় না সেজে ঠাকুর। এই সাড়া না দেওয়ার ভিতরে তাদেরও ত্রুটি থাকতে পারে, তোমারও ত্রুটি থাকতে পারে, কিন্তু তোমার যাতে কোনো ত্রুটি না থাকে সেইটা দেখতে হবে। সবাই যে ফিরবে না, সবাই যে ফেরার মত নয়, সেও তো ঠিকই, কিন্তু তোমার যতখানি করার তা করতে হবে, ততখানি হবার তা হতে হবে। আর পরাক্রম ও কৌশলের সঙ্গে অসৎকে নিরোধ করতে হবে। সব রকম অস্ত্র হাতে রাখতে হবে, যাতে কেউ ফসকে না যায়। ছলে বলে কৌশলে তাই করতে হবে, যাতে প্রত্যেকের ভালো হয়। একটা মানুষের খারাপ যদি শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকতো, তাহলে অত ভাবনা ছিল না, কিন্তু তার ভিতর থেকেই পরিবেশ সংক্রমিত হতে পারে, সেইটি ভয়ের কথা। তাই এর বিহিত করাই লাগে। পরিবেশ যেমন ঠিক করা লাগে, মানুষ জন্মের দিকেও তেমনি নজর দিতে হয়। জন্ম ভালো হলে বাইরে থেকে তাপ্তি তুপ্তি লাগিয়ে বেশি কিছু করা যায় না। আমাদের ঋষিরা তাই বিবাহ বিধান সম্বন্ধে এত কঠোর ছিলেন। জাতির ভালো যারা চায়, সবচেয়ে আগে তাদের এই দিকে নজর দিতে হবে। হরিদা, বহু বংশের দিকে চেয়ে দেখা যায় যে সেই সব বংশে আগে যেরকম বিদ্যা, বুদ্ধি, চরিত্র ও ব্যক্তিত্ব সম্পন্ন লোকে জন্মাতো, আজকাল তার তেমন জন্মায় না সেজে ঠাকুর। এর নানা রকম কারণ থাকে। এর মধ্যে প্রধান হচ্ছে বিবাহ বিভ্রাট। তাছাড়া উৎকর্ষ, সন্দীপী আচার, নিয়ম, নিষ্ঠা, কুল প্রথা ইত্যাদি যদি কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সংস্কারগুলি পোষণের অভাবে মিইয়ে যায়। শাস্ত্রীয় অনুশাসনগুলি যথাসম্ভব মেনে চলা ভালো। বামুনের ছেলে যদি ঠিকমতো গায়ত্রীটা জপ না করে, মামুলি সদাচারগুলি পালন না করে, যজন যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ এই সৎকর্মের সঙ্গে কোনো সম্পর্ক না রাখে, তাহলে তার ভিতর জিনিসটা খুলবে কি করে? হরিদা, আজকাল জীবিকার জন্য বহু মানুষ বর্ণগত বৃত্তি বজায় রাখতে পারছে না সেজে ঠাকুর। অবস্থার চাপে পড়ে তা যদি একান্তই না পারে, পারিবারিক আচার আচরণগুলি যথাসম্ভব ধরে রাখতে বাধা কি? একজন চাকরি করে বলে তার গীতাটা পড়তে আটকায় কোথায়? প্রস্রাব করে জলটা নিলেই বা ঠেকায় কে? উপযুক্ত কাউকে গুরু বলে গ্রহণ করে তার নির্দেশ মেনে চললেও তো তার কোনো নিষেধ নেই। সদ্গুরু গ্রহণ, তাকে অনুসরণ প্রথাটা যদি পরিবারে বজায় থাকে, তাহলে তার ভিতর দিয়ে আবার সব কিছু গজিয়ে উঠতে পারে। হরিদা, এই প্রথাকে তো অনেক ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মনে করে সেজে ঠাকুর। আমি তো বুঝি গুরুভক্তি ছাড়া ব্যক্তিত্ব গজায় না। বৃত্তি যার চালক, তার ব্যক্তিত্ব বা কোথায় তার ব্যক্তিগত স্বাধীনতাই বা কী? অমন্তর স্বাধীনতা সর্বনাশের পথই প্রশস্ত করে তোলে। আত্মহত্যার স্বাধীনতা শাস্ত্রেও স্বীকার করে না, আইনেও স্বীকার করে না, কারণ তা জীবন বিরোধী। গুরু গ্রহণ না করা স্বাধীনতা ও প্রকারান্তের ওই জাতির ব্যাপার। মজা এই, যিনি যতই বড় হোক না কেন, তার প্রকৃত বড় বলে বোঝা যায় না যত সময় তার উপর শ্রদ্ধা না আসে। শ্রদ্ধা না আসলে নতি স্বীকারে বুদ্ধি হয় না। নত না হলে যার কাছ থেকে যা পাওয়া তা পাওয়া যায় না। শ্রদ্ধা ও নতি না থাকলে তা কেবল বঞ্চিতই হতে হয়। খুব বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একটা ঘটি যদি উপর করে রেখে দাও, তাহলে তার ভিতর একটু জল জমবে না। আবার ওই ঘটি মুখ খুলে দিয়ে স্বাভাবিকভাবে রাখো, তাহলে কিন্তু বৃষ্টির জল ঘটিটা ভরে ওঠা অসম্ভব না। হরিপদদা, মহাপুরুষের কৃপায় নাকি সব হয় সেজে ঠাকুর। কৃপায় প্রবেশপথ চাই। প্রবেশপথ মানে কৃপাপ্রার্থীর উন্মুখতা।
উন্মুখ হলেই সক্রিয় হয়, আর তার ভিতর দিয়ে যার যতটুকু হতে পারে তা হয়। এরপর শেষে ঠাকুর হঠাৎ রাস্তার দিকে চেয়ে উল্লসিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ওষুধ বানাইছেন নাকি বীরেনদা? বীরেন ভট্টাচার্য, আজ্ঞে হাঁ, আজ হয়ে যাবে। শেষে ঠাকুর, বীরেনদা যেন আমার মধুকুলগুলি আম, দেখতে ছোট ছোট হলেও কি হবে, গন্ধে বর্ণে স্বাদে যেন টাটকা মধু। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।